সমরেশদাকে ফোনটা না করে কোনো উপায়ই ছিল না শ্রাবন্তীর। ফোন করে সমরেশদাকে ডাকার সাহস সমরেশদা নিজেই দিয়েছিল। তাই এই অবস্থায় সমরেশকে ফোন করে শ্রাবন্তী তাদের বাড়ি আসার অনুরোধ করে। কলকাতার 1 নম্বর ট্যাক্স কনসালটেন্ট সমরেশ চৌধুরীকে দুপুরবেলাতেই আসার জন্য এক আন্তরিক আহ্বান শ্রাবন্তী জানায়। প্রাথমিকভাবে সমরেশ একটু আমতা আমতা করেছিল ঠিকই, কিন্তু বন্ধুপত্নী শ্রাবন্তীর আকুল করা ডাককে সে প্রত্যাখ্যান করতে পারেনি। কয়েক মাস আগে যখন বন্ধু সৃজনের অসুখটা বাড়াবাড়ি হয়ে গেল, যখন সৃজনের আর কাজ করার ক্ষমতা রইল না, তখন খবর পেয়েই সমরেশ এসেছিল। সব দেখে শুনে বলেছিল, শোন সৃজন, মনকে শক্ত কর। তুই নিজেও জানিস এ রোগে মানুষ মরে না, কিন্তু কাজকর্ম করার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। জানি বলেই তো দুশ্চিন্তা হয় সমরেশ। সবেমাত্র সংসার শুরু করলাম, এরই মধ্যে যদি আমাকে ঘরে বসে যেতে হয়, তবে শ্রাবন্তী, ভাই সুজয়, ওদের কি হবে? কিভাবে সংসার চলবে? এত ভাবিস না, আমি আছি, অসুবিধা হলে ডাকবি। সুজয় তো সবেমাত্র ক্লাস 11-এ পড়ছে। গ্র্যাজুয়েশনটা হয়ে গেলে আমি কথা দিচ্ছি, কোথাও কিছু না হলে আমি আমার ফার্মে তোর ভাইকে নিয়ে নেব। সমরেশের কথা শুনে সৃজনের চোখের কোণা দুটো চিকচিক করে ওঠে। সমরেশের হাত দুটো সে নিজের অনবরত কাঁপতে থাকা হাত দুটো দিয়ে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলে, সমরেশ, তুই তো জানিস ছোটবেলা থেকে বাবা মাকে হারিয়ে কি সংগ্রাম করে আমি নিজের ভাইকে পিতৃস্নেহে মানুষ করার চেষ্টা করেছি। তোরা একসময় কলেজে বলতিস সৃজন একদিন এক বড় নামকরা অধ্যাপক হবে, কি বলতিস তো? হ্যাঁ বলতাম তো, সব সময়ই বলতাম। তুই ছিলি আমাদের মধ্যে সেরা। তবে বল আজ আমার কি অবস্থা? আমি নিজে পড়া ছেড়ে দিলাম সংসারের জন্য, ভাইকে মানুষ করার জন্য। আমি তো সবই জানি তোর। তারপর শ্রাবন্তী এলো আমার জীবনে। ও কিন্তু এই 3 বছরের মধ্যেই সুজয়ের মায়ের জায়গায় নিজেই নিজেকে প্রতিষ্ঠা করে নিয়েছে। তা না হলে যে কি। থাক না ওসব কথা। চায়ের ট্রে হাতে দরজার সামনে দাঁড়িয়ে শ্রাবন্তী এই কথাগুলি বলে সৃজনকে থামাতে চায়। কিন্তু সৃজন আজকে থামতে চায় না। সে প্রাণ খুলে বন্ধুর সাথে কথা বলতে চায়। শ্রাবন্তীও বোঝে সে কথা, তবুও সৃজনের মুখের কথা কেড়ে নিয়ে নিজেই সমরেশকে বলে, জানেন সমরেশদা, ওদের অফিসে গিয়েছিলাম। জেনারেল ম্যানেজার থেকে শুরু করে ইউনিয়নের নেতা সবাইকেই বললাম, ওকে আপনারা এমন একটা কাজ দিন যা ও করতে পারে। ট্রে থেকে চায়ের কাপ সমরেশের হাতে তুলে দিতে দিতে শ্রাবন্তী কথাগুলি বলে। কি বলল তারা? সমরেশ জিজ্ঞাসা করে। ম্যানেজার বললেন তা কি করে হয়? মানুষ তো হাত দিয়েই কাজ করে, আর হাত দুটোই যদি অকেজো হয়ে যায় তবে আর কোনো মূল্য নেই। বলো কি? হ্যাঁ, আমি তো ওনার কথা শুনে চমকে উঠলাম। মানুষ এভাবে মানুষকে অস্বীকার করতে পারে? এটা তো অসুখ বলুন, ইচ্ছে করে তো আর কেউ এরকম হয়নি। তারপর আর কি, কোনো কথাই তারা শুনল না। ইউনিয়নের নেতা কি বলল? কি আর বলবে, ওদেরও এক কথা। কোম্পানির যদি না পোষায়, কোম্পানিকে যদি সার্ভিস দিতে না পারে, তবে তো কোম্পানি আর বসিয়ে বসিয়ে একজনকে মাইনে দেবে না। তুমি আর কিছু বললে না? বলেছিলাম বললে ভুল হবে, অনুরোধ করেছিলাম। তখন কি বলল জানেন? কি বলল? দেখুন ম্যাডাম, আমরা কোম্পানিতে যতই ইউনিয়ন করি না কেন, অন্যায়ভাবে বলতে পারি না যে একজনকে সারা জীবন বসিয়ে খাওয়াতে হবে। আর এই অন্যায় দাবি নিয়ে কোনো দিন আন্দোলন হয় নাকি? আমি বললাম, না, আমি আপনাদের কাছে কোনো অন্যায় দাবি নিয়ে আসিনি, আর আন্দোলনের কথাও বলছি না। আপনারা যদি একটু বিবেচনা। তারপর শুনল না, বলল সৃজনবাবুর চিকিৎসা বাবদ কিছু টাকা আর পিএফের টাকাটা যতটা সম্ভব আমরা ইউনিয়ন থেকে চাপ দিয়ে তাড়াতাড়ি বের করে দিতে পারবো, এই আশ্বাস আপনাকে দিচ্ছি। দিয়েছিল? হ্যাঁ, তাও 2 মাস পরে। এখন তো ওই টাকাতেই সংসার চলছে।
কেউ দেখতেও আসে না এখন, যদি তোমার কি? সমরেশ আর সৃজন দুজনে একই সঙ্গে শ্রাবন্তীর দিকে প্রশ্নটা ছুঁড়ে দেয়। দুজনার একই সঙ্গে একই প্রশ্নে শ্রাবন্তী একটু হকচকিয়ে যায়। সে তখন লক্ষ্য করে সমরেশ আর সৃজন দুজনেই হাতে চা নিয়ে বসে আছে। সৃজনের কাঁপা হাতের জন্য পেয়ালার উপর কাপটা থির থির করে কাঁপছে আর চলকে চলকে চা পড়ছে, কিন্তু কেউই চায়ে চুমুক দেয়নি। কথা ঘোরাবার জন্য শ্রাবন্তী বলে, এ মা, চা যে একেবারে ঠান্ডা হয়ে জল হয়ে গেল, ছি ছি, দিন আমি আবার চা করে নিয়ে আসি। বলে সে সমরেশ আর সৃজনের হাত থেকে প্লেট শুদ্ধ কাপগুলি নিতে একটু এগিয়ে যায়। না না, তার প্রয়োজন নেই, বেশি ঠান্ডা হয়নি, এতেই হবে। বলে সমরেশ শ্রাবন্তীকে থামিয়ে দেয়। সৃজন বলে, যদি তোমার কি, বললে না তো? হ্যাঁ, কি যেন আপনি বলছিলেন? সমরেশও জিজ্ঞাসা করে। শ্রাবন্তী চোখ মুখের লজ্জা ঢাকতে ঢাকতে বলে, যদি আমার হাত দুটো দেওয়া যেত তবে আমি আমার হাত দুটো আপনার বন্ধুকে দিয়ে দিতাম। দেখবেন তো ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে এরকম হয় নাকি। এই কথা বলে শ্রাবন্তী আর দাঁড়ায় না। চোখের কোণায় তার সম্ভবত বালি পড়েছে। সেই বালি আঁচলে চাপা দিতে দিতে শ্রাবন্তী ঘর থেকে দ্রুত বেরিয়ে যায়। শ্রাবন্তীর কথায় দুজনেরই বুকে কোথায় যেন ঘা মেরে ওঠে। এই ঘর থেকে যত দ্রুত শ্রাবন্তী বেরিয়ে গেল, তার থেকেও দ্রুত ঘরের মধ্যে নেমে আসে গভীর দমবন্ধ করা এক স্তব্ধতা। সমরেশের চৈতন্য ঘা খেয়ে চুপ করে যায় এই ভেবে যে মানুষ কতটা অসহায় হলে বাঁচার জন্য নিজের অঙ্গ প্রত্যঙ্গটাও দান করতে চায়। এ কি শুধু বাঁচার জন্য, না বাঁচাবার জন্য? নাকি এই দানের স্পৃহা এক অপার অতল ভালোবাসা থেকেও উঠে আসে? এ ভালোবাসার সম্পর্ক যে স্থাপন করতে পারে সেই বোঝে। এসব সমরেশের বোধগম্যতার বাহিরে। সমরেশ তো সারা জীবন যোগ বিয়োগ গুণ ভাগ নিয়েই কাটালো। প্রেমের সে কি বুঝবে? অথচ বুঝতে তো কোনো বাধা ছিল না। অবশ্য সেটা বোঝার কোনো সুযোগই তার জীবনে আসেনি। সারা জীবন ধরে শোনা সে অবিশ্বাস্য গল্পটাই তার আবার মনের মধ্যে হুড়মুড় করে ছড়িয়ে পড়ল। তাদের বাড়ি ছিল শিলিগুড়ির কাছে এক সুন্দর গ্রামে। গ্রামটা ছিল তিস্তা নদীর পাড়ে। এক রাতে তিস্তায় বান এসেছে এই কোলাহলে তার বাবা মা আর তার 3 বোনকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছিল একটা আশ্রয়ের জন্য। ঘরের মাচার উপর সে যে ঘুমোচ্ছিল তার তাড়াহুড়োর মধ্যে কারুরই খেয়াল ছিল না। কিছু দূর যেতেই তিস্তা উপছানো প্রবল জলস্রোতের মধ্যে তারা পড়ল। তখনই সমরেশের কথা স্মরণ হতেই বাবা দৌড়ে তাকে উদ্ধার করতে আসতে গিয়ে প্রবল জলস্রোতের ধাক্কায় কোথায় হারিয়ে গেল। ওদিকে সেই স্রোতটি মায়ের হাত থেকে ছিটকে নিয়ে গেল চোখ ঘুমে ঢুলুঢুলু তিনটি বোনকে। এরপরই মা পাগল হয়ে গিয়েছিল। কয়েক মুহূর্তেই তার জীবন থেকে সরে গেল সবাই। অথচ সে রাতে তাদের ঘরে কোনো জলই ওঠেনি। সব হারাবার জন্যই বোধহয় সেদিন বাবা মা ঘর থেকে বেরিয়েছিল। খবর কোথা থেকে পেয়েছিল সমরেশ জানে না। মামারা এসে তার মাকে পাগলা গারদে দিয়ে তাকে নিয়ে গিয়েছিল জলপাইগুড়ির মামার বাড়িতে। সেখানেই সে মানুষ। কয়েকবার মামাদের সাথে মাকে দেখতে গিয়েছিল, কিন্তু মা তাকে চিনতে পারেনি। বছর 5 পর যখন তার বয়স 15 বছর, তখন তার মা মারা যায়। এদিকে মামার বাড়িতে মামিদের যাতনা আর মুখ ভেঙচি খেয়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। একদিন সবার অলক্ষ্যে চেপে বসল কলকাতার ট্রেনে। তারপর বৈঠকখানা রোডের দত্তবাবুর বাড়িতে থাকা খাওয়ার বদলে কাজও জুটে গিয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা। তার পড়াশোনার ঝোঁক দেখে নিঃসন্তান দত্তগিন্নির মনে করুণার উদ্রেক হয়। তারপর থেকে আর সে ওই বাড়ির কাজের লোক না, সে দত্তবাড়িরই একজন হয়ে উঠল। এখন সে কলকাতার সেরা ট্যাক্স কনসালটেন্টদের মধ্যে একজন। জীবনের এই বিচিত্র গতিপথে প্রেমের দক্ষিণা বাতাস আর প্রবেশ করতে পারল কই?
আজ বন্ধু সৃজনের প্রতি তার স্ত্রীর এই প্রেম সমরেশকে কেমন যেন একটু আনমনা করে দেয়। জীবনটাকে তার মনে হয় বয়ে গেল বলে। অন্যদিকে সৃজনের বুকের পাঁজরের তলায় আরও গভীর অন্ধকারে গিয়ে লাগলো এক তীব্র ধাক্কা। এর অনুভূতি এতটাই তীক্ষ্ণ আর অসহ্য যে সৃজন মনে প্রাণে প্রায় অবশ হয়ে পড়ল। শ্রাবন্তীর হাত দুটো দেওয়ার প্রস্তাবে যে তীব্র খোঁচা ছিল না তা কি করে অস্বীকার করবে? এ খোঁচার অর্থ আর কেউ না জানুক, সৃজন জানে। তার চেয়ে বেশি কেউ জানে না, জানবেও না। সমরেশ কথা রেখেছে। শ্রাবন্তীর ডাকেই সমরেশ প্রায় দুপুর 1:30 নাগাদ সৃজনদের বাড়ি এলো। সৃজন আর শ্রাবন্তী দুজনেই সমরেশের জন্য অপেক্ষা করছিল। দুপুরের খাওয়া তারা এখনও খায়নি, সমরেশের অপেক্ষায় ছিল। একসাথেই খাবে। সুজয় স্কুলে গেছে। তাদের খাওয়া হয়নি দেখে সমরেশ একটু অবাকই হলো। সে কি, তোরা এখনও খাসনি কেন? সমরেশ জিজ্ঞাসা করে। কি করে খাবো? তুই আসবি আর আমরা খেয়ে নেব, সৃজন বলে। কিন্তু আমি তো সকাল 9টাতেই খেয়ে বেরিয়েছি। কেন? তুই তো জানিস এখানে এলে খেতে হবে। না মানে কোনো টিয়ে নয়। নিন, হাত পা ধুয়ে নিন। 2 বন্ধুকে দিচ্ছি, একসাথে খেয়ে নিন। আর দেরি করবেন না, অনেক বেলা হয়ে গেছে। বেশ প্রত্যয় নিয়েই শ্রাবন্তী কথাগুলি বলল। আমরা দুজনাই কেন, তুমিও বসো, সমরেশ বলে। হ্যাঁ নিশ্চয়ই বসবো, আমি বসলে ওকে কে খাইয়ে দেবে? আজও আবার ঘাই মারে সমরেশের বুকের মধ্যে। পৃথিবীতে এইভাবেই একটা সম্পূর্ণ আস্ত মানুষ কেমন করে আরেকটা মানুষের নিজস্ব হয়ে যায়, একেবারে নিজের। তার এরকম কেউ নেই। সমরেশ ভাবনার গভীরে ডুবে যায়। এরকম ভাবনা তার মধ্যে আগে কখনো আসেনি, বাসাও বাঁধেনি। তবে এখন কেন এই ভাবনাগুলো বাসা বাঁধতে চায়? একটা টেবিলে দুজনেরই খাবার দেওয়া হয়। সৃজনের ডান পাশের চেয়ারে শ্রাবন্তী বসে সৃজনের ভাতটা মেখে দেয়। তারপর চামচ দিয়ে সৃজনের মুখে তুলে দিতে থাকে খাবারটা। কয়েক পলক, মাত্র কয়েক পলক এই দৃশ্য দেখেই সমরেশ গভীর চোখ তুলে শ্রাবন্তীর দিকে চেয়ে থাকে। শ্রাবন্তী হেসে বলে, কি হলো, আরম্ভ করুন? সমরেশ যেন আত্মগতভাবে উচ্চারণ করে, হ্যাঁ করছি। একটা চাপা শ্বাসবায়ু সমরেশের বুক থেকে যেন বেরিয়ে আসে। তারপর চোখ নামিয়ে নিয়ে গভীর চিন্তায় ডুবে গিয়ে তার পাতের ভাতটা নাড়াচাড়া করতে থাকে। তাকে ভাত নাড়াচাড়া করতে দেখে সৃজন বলে, নে খেয়ে নে, যেটুকু পারিস। হ্যাঁ, একটা শব্দেই সমরেশ উত্তর দেয়। আপনাকে ডেকে পাঠিয়েছি বলে কিছু মনে করেননি তো? শ্রাবন্তী জিজ্ঞাসা করে। আরে রাখো ওর কথা, তুমি ডাকা মানেই আমি ডাকা। আমার ডাকে ও রাগ করবে কোন দুঃখে শুনি? না না, রাগ করব কেন? তোমাদের ডাকে না এলে কি আর এই মহান দৃশ্য দেখতে পেতাম বলো? আপনি একটু বাড়িয়ে বলেন। লজ্জারুণ শ্রাবন্তী যেন নুইয়ে পড়ে স্বর্ণলতার মতো। কিন্তু তোমরা কেন আমাকে এরকম জরুরি তলব করলে তা কিন্তু কেউই বললে না, সমরেশ বলে। তুই একটু গেস কর না, সৃজন বলে। সৃজনের কথা শুনে সমরেশ অনেকক্ষণ দুজনার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলে, না, আমার পক্ষে সম্ভব না। একটুখানি নীরবতা। তারপর সৃজনই নীরবতা ভাঙে। সমরেশ, আর পারছি না রে। সৃজনের গলাটা যেন একটু কেঁপে ওঠে। শ্রাবন্তীর বুকের গভীর থেকে অত্যন্ত সন্তর্পণে বেরিয়ে আসে এক চেপে রাখা দীর্ঘশ্বাস। কি হয়েছে, নতুন কিছু? কি আবার হবে, আজ খাচ্ছি, কিন্তু কালকে কি খাবো তার ঠিক নেই। প্রায় সব টাকা শেষ। সুজয়ের পড়াশোনাটাও আর চালাতে পারবো কিনা জানি না। এত বড় একটা অসুখ থেকে ওকে এই বছর আগে সারিয়ে তুললাম। অথচ যদি পড়াশোনাটাই বন্ধ হয়ে যায়, শ্রাবন্তী বা আর কত করবে? কেন, সুজয়ের কি হয়েছিল, আগে তো কখনো বলিসনি? হ্যাঁ বলিনি, বলা হয়নি। কি হয়েছিল? কিডনির অসুখ, বাঁচার আশঙ্কা ছিল না। সে কি? হ্যাঁ, তারপর?
বাঁচালো মানে ওই তো বাঁচালো। কে? শ্রাবন্তী। আহ, তুমি চুপ করবে? ও তো এখন ভালোই হয়ে গেছে। তাছাড়া বাড়ির লোক অসুস্থ হলে তাকে তো সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলতেই হয়, তাই না সমরেশদা? হ্যাঁ, তা তো বটেই। সমরেশ বুঝতে পারে নিজের দেওরকে যে মাতৃস্নেহে সে মানুষ করছে তাকে বাঁচাবার জন্য নিশ্চয়ই নিজের যত সোনা গয়না আছে সব দিয়েই সে তাকে চিকিৎসা করে ভালো করেছে। সমরেশের শ্রদ্ধা যেন আরও বেড়ে যায় শ্রাবন্তীর উপর। সত্যি সৃজনের বউকে যতই সে দেখছে ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। শ্রাবন্তী যেন মানবী না, অন্য কিছু। শ্রাবন্তীর ধমক ও কথায় সৃজন চুপ করে যায় ঠিকই, কিন্তু তার বুকের ভিতর রিন রিন করে ওঠে এক অদৃশ্য ব্যথার সূক্ষ্ম অনুভূতি। তা এখনই কি তুই সুজয়কে সংসারের জন্য কাজে ঢোকাতে চাইছিস? সমরেশ জানতে চায়। না! সৃজন প্রায় চিৎকার করে ওঠে। এই চিৎকার অনেকটাই আঁতকে ওঠার মতো। সৃজনের চিৎকারে শ্রাবন্তী একটু ঘাবড়ে যায়। সমরেশও একটু হতচকিত হয়ে পড়ে। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, তাহলে? সমরেশ, সুজয়কে যে বড় হতেই হবে। আমার ইচ্ছার পূরণ আমি ওর মধ্যেই দেখতে চাই, না হলে আমি শান্তি পাবো না। বুঝলাম, কিন্তু সংসার চলবে কি করে? সমরেশ জিজ্ঞাসা করে। সমরেশদা, ওর সাথে আমার কথা হয়েছে, ও রাজিও হয়েছে। এবার আপনি যদি একটু দয়া করেন। শ্রাবন্তী অত্যন্ত নিচু স্বরে অনুনয়ের ভঙ্গিতে কথাগুলি বলে। না না, ছি, দয়া টয়ের কথা বলছো কেন? হ্যাঁ, সত্যিই দয়া। আপনি কথাটা শুনলেই বুঝবেন। বেশ, বলো। আমি চাকরি করব, চাকরি করতে চাই। শ্রাবন্তীর কণ্ঠে এক দৃঢ় উচ্চারণ। এই উচ্চারণ এত স্পষ্ট ও দ্বিধাহীন যে সমরেশ যেন একটু কেঁপে ওঠে। তুমি? হ্যাঁ, নয় কেন? আমিও তো গ্র্যাজুয়েট। আপনি একটু আমায় ঘষে মেজে তৈরি করে নেবেন। আমি? হ্যাঁ, আমাদের আর কে আছে? আপনার ফার্মে একটা কাজ আপনি দিতে পারবেন না? একটা বেয়ারার চাকরি করতেও আমি রাজি আছি। আমরা যে বাঁচতে চাই। ছি ছি, এভাবে বলো না। নিশ্চয়ই বাঁচবে, তোমাদের তো বাঁচতেই হবে। হ্যাঁ, সৃজন ও সুজয় এই দুই ভাইয়ের জন্যই আমি বাঁচতে চাই। এ দুজনের জন্য শ্রাবন্তী নামের মেয়েটাকে বাঁচতে হবে এই পৃথিবীতে। আবার এভাবে বলছো? সমরেশের কথায় সৃজন উত্তর দেয়। কিভাবে বলবে বল? এছাড়া তো আমাদের কোনো গতি নেই। তুই একটু দয়া কর সমরেশ। তোদের ক্লাসের বেস্ট বয় যে স্বপ্ন দেখেছিল অধ্যাপক হবার, তার জন্য একটু দয়া কর। ও শাট আপ! আই সে সৃজন, শাট আপ! এনাফ ইজ এনাফ। আমার ভালো লাগছে না। কেন কেন তোরা এত সেন্টিমেন্টাল হয়ে পড়ছিস? কেন সরাসরি বলতে পারিস না? সমরেশ, বাঁচার পথ বাতলে দে। বলতে পারিস না আগের মতো? নাকি তুই এখন বিয়ে করে লাটের বাট হয়ে গেছিস নিজেকে একেবারে? আর বলতে পারে না সমরেশ। এক নিঃশ্বাসে কথাগুলি বলে সমরেশ একটু থমকায়। সমরেশ যে ওদের কথায় আঘাত পেয়েছে তা বুঝতে পেরেই সৃজন নিজের গলাটাকে খাদে নামিয়ে বলে, সরি সরি সমরেশ, আই এম ভেরি সরি। আসলে ওসব আসলে ফাসলে ছাড়, যা বলছি শোন। এই যে শ্রাবন্তী, তুমিও শোনো। শ্রাবন্তীর দিকে মুখ তুলে সমরেশ বলে, বলুন। শ্রাবন্তী কাল থেকে আমার অফিসে জয়েন করবে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। মাসে এখন 6,000 করে পাবে। পিএফ টিএফ সব পাবে। 1 বছর পর মাইনে বাড়বে। সৃজন তার কাঁপা হাত দুটো তুলে টেবিলের অপর প্রান্তে বসা সমরেশকে স্পর্শ করতে চায়। শ্রাবন্তীর চোখ দুটো ঝিলিক মেরে চিকচিক করে ওঠে নোনা জলের রেখায়। তার হাত থেকে স্টিলের ধাতব চামচটা মেঝেতে পড়ে গিয়ে সারা ঘরে ইথারে ছড়িয়ে দেয় সেই শব্দের অনুরণন। ঘষে মেজে সত্যি সমরেশ শ্রাবন্তীকে তৈরি করে নিয়েছিল। সমরেশের অফিসে এখন শ্রাবন্তী অপরিহার্য হয়ে উঠেছে। শুধু অফিসেই নয়, শ্রাবন্তী সমরেশের কাছেও অপরিহার্য হয়ে উঠেছে তার কাজ আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতায়।
দিন দিন সমরেশের কনসার্ন ফুলে ফেপে উঠছে। এখন সমরেশ শ্রাবন্তীর উপর এক ধরনের নির্ভরতা নিজের ভিতর থেকেই অনুভব করে। এই নির্ভরতার অনুভূতিটা তার অচেনা, অথচ এক ধরনের ভালো লাগার আবেশ জড়িয়ে ধরে তাকে। এই চাকরিটার দৌলতেই শ্রাবন্তী তার সংসারকে ঘষে মেজে অনেক ঝকঝকে করে তুলেছে। সৃজনের মনের হতাশা এখন অনেকটাই কেটে গেছে। ভালো থাকা খাওয়ার বিনিময়ে এবং সুজয়ের পড়াশোনার খরচ ঠিকঠাক জোগানের ফলে সে এখন অনেকটাই হালকা বোধ করে। প্রথম প্রথম খুবই অসুবিধা হতো সৃজনের। হঠাৎ করে শ্রাবন্তীর বাড়িতে অনুপস্থিতি একটু অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু এখন সংসারের চাকচিক্যের বিনিময়ে তাকে মেনে নিতে নিতে সবই সহ্য হয়ে স্বাভাবিক হয়ে গেছে। শ্রাবন্তীকে এক হাতে সংসারের সব কাজ গুছিয়ে রেখে তারপর অফিসে যেতে হয়। আবার অফিস থেকে ক্লান্ত শরীর নিয়ে ফিরে রান্না থেকে শুরু করে সব কাজই করতে হয়। মাঝে মাঝে তলপেটের বাঁ দিকে ব্যথায় কনকনিয়ে ওঠে, তখন দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। কাটা দাগের উপর হাত চেপে কিছুক্ষণ না বসলে ব্যথা কিছুতেই কমে না। একটা কাজের লোকের জন্যে হন্যে হয়ে ঘুরছে, অবশেষে ভাগ্যের জোরে একটা লোক পেয়েওছে। পাশের বস্তির, তারই বয়সী এক বিধবা মহিলা। পার্বতীকে সর্বক্ষণের জন্যই কাজের লোক হিসাবে পেয়েছে। পার্বতীর কপাল পুড়েছে বছরখানেক আগে, কেউ নেই, আশ্রয়ও নেই। ওই বস্তির আশ্রয়ের নিশ্চয়তা কি? কদিন পরেই তো আবার রাস্তা বড় করার জন্য সরকার বস্তি ভাঙবে। শ্রাবন্তীর যেমন দরকার ছিল একজন সব সময়ের মানুষ, তেমনি পার্বতীরও দরকার ছিল একটা নিশ্চিন্ত আশ্রয়ের। উভয়ের চাহিদার যোগফল যখন মিলে গেল, তখন শ্রাবন্তীও বাঁচল, পার্বতীও বাঁচল। শ্রাবন্তী এখন চাকা, সংসারের জন্য এখন চাকা হয়ে ঘুরছে। দেওর সুজয়ের পড়াশুনো থেকে শুরু করে সৃজনের নামি দামি ওষুধ সব কিছুই ঠিকঠাক চলছে। শ্রাবন্তীর মনে স্বস্তি আর প্রাণে শান্তি। তবুও যেন নিজের মধ্যে ডুব দিলে কোথায় যেন হোঁচট খায়, খটকা লাগে। 2-3 বছর আগের কথাগুলি মনে পড়লে, এতদিনের দূরত্বের ব্যবধানে বিগত ঘটনার উপর আলো ফেলে দেখতে গেলেই অঙ্কটা কেমন গুলিয়ে যায়। হঠাৎ করে ধরা পড়ল সুজয়ের একটা কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে, একটা কিডনির দরকার। মাথায় আকাশ ভেঙে পড়ল সৃজন আর শ্রাবন্তীর। কোথা থেকে টাকা আসবে এই চিন্তায় দিন রাত কতই না দুর্ভাবনায় কেটেছে। প্রাণাধিক ভাইয়ের জন্য হয়তো সৃজন নিজেই একটা কিডনি দিয়ে বসবে। কথাটা মাথায় আসতেই চমকে ওঠে শ্রাবন্তী। না, তা হয় না। কিন্তু ওদিকে সুজয়কেও তো বাঁচতে হবে। একদিন রাতে বিছানায় ছটফট করছিল সৃজন। ঘুম ভেঙে যায় শ্রাবন্তীর। সে অবাক হয়ে বলেছিল, কি হলো? ঘুম আসছে না কেন? সুজয়ের কি হবে? এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তোমার জমানো 50,000 টাকা তো আর 2 মাস পরেই ম্যাচিওর করে 1 লাখ হবে। তাই দিয়ে না হয় ব্যবস্থা করা যাবে। ডাক্তার তো 6 মাস সময় দিয়েছে। শ্রাবন্তীর কথাটা শেষ হবার আগেই সৃজন বলে, না, তা কি করে হয়? ওই টাকায় নিজেদের জায়গায় একটা ছোট বাড়ি করব, এ তোমার আমার কতদিনের শখ। কিন্তু না শ্রাবন্তী, আমি ভাবছি। কি? সুজয় পুরুষ মানুষ, ওকে কাজকর্ম করে খেতে হবে, ওর বাঁচার তো ভীষণ দরকার। নিশ্চয়ই বাঁচবে, ওকে আমরা অবশ্যই বাঁচাবো। কিন্তু কি করে? কে ওকে একটা কিডনি দেবে বলো? কাগজে বিজ্ঞাপন দেব দরকার হলে। এখনও অনেক সহৃদয় মানুষ আছে, দরকার হলে লোন নেবে অফিস থেকে, পরে ধীরে ধীরে শোধ করে দেব আমরা। অফিসের লোন পাবো না এখন। কেন? লোন তুলে দিয়েছে, একেই কোম্পানি লসে চলছে। তুমি দেখে নিও, কাগজে বিজ্ঞাপন দিলে নিশ্চয়ই কোনো সহৃদয় পুরুষ এগিয়ে আসবেই। না, কোনো পুরুষ মানুষই এগিয়ে আসবে না। তুমি কি করে বুঝলে? আরে, পুরুষদের জীবন একটা পরিবারের পক্ষে কতটা জরুরি জানো? তাছাড়া পুরুষ মানুষের জীবনের দাম কত জানো? সৃজনের কথায় স্তব্ধ হয়ে যায় শ্রাবন্তী। সে অনেকক্ষণ চুপ করে থাকে। তার ভিতরে তোলপাড়। মাথায় একগুচ্ছ শব্দমালার প্রবল ঢেউ বারবার আছড়ে পড়ছে। পুরুষ মানুষের জীবনের দাম কত জানো?
কথাটা যতবারই তার মাথার মধ্যে পাক খায় ততবারই সে কেঁপে কেঁপে ওঠে আর তার সারা শরীর ঘেমে স্নান করে ওঠে। শ্রাবন্তীকে চুপ করে থাকতে দেখে সৃজন বলে, কি হলো, কিছু বলছো না যে? কি আর বলবো? শ্রাবন্তীর গলার স্বর স্থলিত। তাও যদি আমাদের বাড়িতে মা, পিসি, মাসি বা দিদি কেউ থাকতো তাহলেও তারা নিশ্চয়ই কেউ না কেউ তাদের একটা কিডনি সুজয়কে দান করত, কিন্তু তা তো আর হবার জো নেই। সৃজনের কথার অর্থ শ্রাবন্তীর কাছে দিনের মতো পরিষ্কার হয়ে যায়। সে সৃজনের কথার তাৎপর্য বুঝতে পারে। নিজের মুখে শ্রাবন্তীকে সরাসরি বলতে তার আটকাচ্ছে, তাই এত ভনিতা। নিজের ভাবনাটা ঠিক কিনা তা পরখ করার জন্য শ্রাবন্তী বলে, আচ্ছা ধরো, কি যদি তুমি কি শ্রাবন্তী? উত্তেজনায় সৃজন প্রায় কেঁপে ওঠে। সে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে বসে পড়ে। শ্রাবন্তী খুব নিচু স্বরে বলে, যদি সব ঠিকঠাক মিলে যায় তবে আমার একটা কিডনি সুজয়কে দিলে কেমন হয়? তোমার টাকাটা থাকলো, লোনও নিতে হলো না। তুমি কি বলো? শ্রাবন্তী, তুমি সত্যি দেবে একটা কিডনি? হ্যাঁ, দেব। খুবই ধীর, শান্ত এবং গভীর স্বরে শ্রাবন্তী বলে। সৃজন আনন্দে জড়িয়ে ধরে শ্রাবন্তীকে, অজস্র চুম্বনে চুম্বনে ভরিয়ে দেয় সে শ্রাবন্তীকে। সৃজন আনন্দে উত্তেজনায় খেয়ালই করতে পারে না যে শ্রাবন্তীর দুই গাল বেয়ে নেমে এসেছে অবিরল নোনা জলের নীরব ধারা। হয়তো বুঝতেও পারে, হয়তো সৃজন ভাবছে এ হলো শ্রাবন্তীর গভীর আনন্দের অশ্রুধারা। অফিসে বসে কত কথাই যে মনে পড়ে। বর্তমানের ঝাঁ চকচকে জীবনের মাঝে তলিয়ে যায় তার তলপেটে অপারেশন করে কিডনি কেটে নেওয়ার চিনচিনে ব্যথাটাও। কিন্তু দাগটা থেকেই গেছে। এরকম কিছু দাগ জীবনে থেকেই যায়। সেই দাগে হাত পড়লে বুকের গভীরে শিরশির করে ওঠে একটা অনুভূতি। আজ তেমন কোনো কাজ নেই। দুটো ফাইল রেডি করার ছিল, তাও হয়ে গেছে। ফাইল দুটো ভীষণ কনফিডেন্সিয়াল। সমরেশ এখন তাকে দিয়ে এই কনফিডেন্সিয়াল কাজগুলো করায়। কনফিডেন্সিয়াল ব্যাপারটার মধ্যেও যেন কেমন একটা রহস্য জড়িয়ে থাকে। এখন শ্রাবন্তীকে সমরেশের ঘরেই বসতে হয়। অফিসের স্বার্থেই তাকেও খুব ফিটফাট থাকতে হয়। অফিসের অনেক নিয়মকানুনের মধ্যে অলিখিত একটা নিয়ম তো আছেই, নিজেকে আকর্ষণীয় করে তোলা। সমরেশ শ্রাবন্তীকে সেই পাঠ দিয়েছে। শ্রাবন্তী সেই পাঠ নিয়ে এখন রীতিমতো চোস্ত। সমরেশও এখন আর সেই উদাস আর হতাশগ্রস্ত মুখ নিয়ে ঘোরে না। ও যেন কি এক হারানো সম্পদ ফিরে পেয়েছে নিজের ভিতরে। জীবন এখন অনেক চকচকে, অনেক মসৃণ। জীবনের এক অপরিচিত সৌরভ সে এখন নিজের চারদিকেই খুঁজে পায়। কত কিছুই ভাবছিল। এমন সময় নিজের ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাস পতনের শব্দ ও স্পর্শে ফিরে তাকায় শ্রাবন্তী। পিছনে সমরেশ দাঁড়িয়ে তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই সমরেশ হেসে বলে, কি ভাবছিলে এত? কই কিছু না তো বললেই হলো। আমি ঘরে ঢুকলাম, আমার টেবিলে গিয়ে জল খেলাম, এতটুকুও টের পেলে না? ও মা, তাই নাকি? তবেই বলো, নিশ্চয়ই কিছু ভাবছিলে। ধরা পড়ে গিয়ে শ্রাবন্তী বলে, মানুষ কি ভাবনা ছাড়া থাকতে পারে? আমি তা বলিনি, আমি তো জানি মানুষ ভাবনা ছাড়া থাকতে পারে না। তাই বলছি, ভাবছিলে তো বটেই, কিন্তু কি? বলেই সমরেশ তার দুই ভ্রুর মাঝে রহস্য ঘনিয়ে তোলে। কি আবার ভাববো? এ জীবনে কত কিছুই তো হলো, সেই সব আর কি। শ্রাবন্তীর কথার সুরে সমরেশ যেন এক গভীর অতৃপ্ত হাহাকার আর বেদনা ঝরে পড়ার শব্দ শুনতে পায়। নিজেকে অনেকটাই সহজ করে নিয়ে সমরেশ মৃদু করে গলাটা খাকারি দিয়ে তার বলিষ্ঠ দুই হাত দিয়ে শ্রাবন্তীর দুই কাঁধ ধরে চেয়ার থেকে টেনে তুলল। শ্রাবন্তীও দম দেওয়া পুতুলের মতো উঠে দাঁড়ায়। কতদিন পর এক পুরুষের শরীরের উত্তাপের কাছাকাছি সে দাঁড়ালো। শ্রাবন্তীর চোখ দুটি আপনিই বুজে আসে। চোখের পাতা দুটো বুজে আসার মধ্যে যেন এক প্রচ্ছন্ন প্রশ্রয়ের ঠিকানা লেখা থাকে।
শ্রাবন্তীর শরীরের সাথে আরও ঘনিষ্ঠ হয়ে তার কানের কাছে মুখ এনে মৃদু স্বরে সমরেশ বলে, শ্রাবন্তী, আমি জানি তোমার স্যাক্রিফাইস। কি জানো? ডাগর ডাগর চোখে অবিশ্বাস্য ছড়িয়ে শ্রাবন্তী জিজ্ঞাসা করল আরও মৃদু স্বরে, তুমি সুজয়ের জন্য? সমরেশের কথা শেষ হবার আগেই শ্রাবন্তী তার একটা হাত সমরেশের মুখের উপর চাপা দিয়ে বলে, হ্যাঁ দিয়েছি, অঙ্গ দান করেছি। তুমি মহিয়ান, আমাকে ছোট করো না প্লিজ। না শ্রাবন্তী, আমাকে বলতে দাও। বেশ বলো। সব পেয়েও তোমার জীবনে বৃষ্টি নেই, শুধুই শূন্যতা আর মরুভূমির হাহাকার। তো আমিও টাকা, সম্পদ, প্রতিপত্তি সব পেয়ে তোমার মতো একই জায়গায় আছি। এসো আমরা মানসিকভাবে সুখী হই। আমায় গ্রহণ করো, তুমি তাহলে আমার। সমরেশ, আমি নারী, আমি সবার, আমার অঙ্গ সবার জন্য, সৃজনের জন্য, সুজয়ের জন্য, তোমার জন্য এবং আরও। শ্রাবন্তী, তুমি এসব কি বলছো? এভাবে বলছো কেন? সমরেশের বাহুর বন্ধন শিথিল হয়ে আসে। তার নেমে আসা ঠোঁট শ্রাবন্তীর ঠোঁটকে স্পর্শ না করেই উপরে উঠে যায়। মাথায় এক প্রবল যন্ত্রণা বোধ, চেপে আসা বুকে চাপ চাপ কষ্টের ঢেউ। প্লিজ সমরেশ, আমাকে ছেড়ো না, আমাকে গ্রহণ করো। তুমি তৃপ্ত হও, আমি আরও একটু ভালো করে তাহলে বাঁচতে পারি। তুমি আমাকে গ্রহণ করো, আর কালকে থেকে আমার মাইনেটা আরও একটু বাড়িয়ে দেবে তো? এখন আমার সর্ব অঙ্গ যে তোমার, আমার অঙ্গদান তো স্বীকৃত। ঠিক এই মুহূর্তেই শ্রাবন্তীর মোবাইলটা বেজে উঠল। মোবাইলের পর্দায় ভেসে ওঠে ইংরেজি অক্ষরের লেখা, সৃজন কলিং।